নমস্কার, এটা আমার 6 নম্বর ভিডিও। আমি আগের ভিডিওতে আমি ব্রাঞ্চ অ্যাকাউন্টিংয়ের সিনথেটিক মেথড নিয়ে আলোচনা করেছি। আলোচনা করার পর বলেছিলাম একটা অঙ্ক আপনাদের ইয়ারে যেটা এসেছে সেটাকে করব। একটু লেট হয়ে গেল কারণ অনেকগুলো কাজের মধ্যে আটকে আছি, যার জন্যই একটু ভিডিওটা প্রকাশ করতে দেরি হলো। আরও একটা সুখবর আপনাদের দিই, কিছুদিন আগে আমাদের লিমিটেড ডিপার্টমেন্টাল 2020-তে যে পরীক্ষাটা হয়েছিল তার রেজাল্ট বার হয়েছে। আমার অনেক ছাত্রছাত্রী, বেশ কিছুজন, তারা ইন্টারভিউতে ডাক পেয়েছে, তারা যাবেন ইন্টারভিউতে, তাদেরকে প্রিপারেশান দেওয়াও শুরু করেছি। আমার যে পেপার অ্যাকাউন্টেন্সি, সেখান থেকে প্রবাবেল কী কোশ্চেন হতে পারে সেই সংক্রান্ত পড়াশুনোর মধ্যে তাদেরকে রাখার চেষ্টা করছি। বেসিক অফ অ্যাকাউন্টসটাকে স্ট্রেনথেন করার চেষ্টা করছি। তার সঙ্গে কোম্পানি অ্যাকাউন্টস, পার্টনারশিপ অ্যাকাউন্টস ইত্যাদি সম্পর্কে যে বেসিক গাইডলাইনগুলো আছে আর সঙ্গে যে অ্যামেন্ডমেন্টগুলো হয়েছে সেই সংক্রান্ত ব্যাপারে আমি তাদের গাইডলাইন দেওয়া শুরু করেছি। এর সঙ্গেও ইনকাম ট্যাক্স এবং জিএসটি ম্যাটার্সেও আলোচনা করছি, যেগুলো সম্ভাবনাময়, কারণ আপনাকে জিজ্ঞেস করতে পারে সেই সমস্ত জায়গা থেকে, যাতে তারা ভাইভা পরীক্ষায় ভালো উত্তর করতে পারে, সেই জন্য সেই প্রিপারেশান দেওয়ার চেষ্টা করছি। আপনারাও যারা অনেকে পেয়েছেন হয়তো ভাইভার জন্য ডাক, যখন যাবেন এই সমস্ত জিনিসগুলোকে, বেসিক অফ অ্যাকাউন্টসটাকে স্ট্রেনথেন করে নিয়ে যাবেন। বেসিক অফ ইনকাম ট্যাক্স, জিএসটি এই সম্পর্কে একটুখানি লেখাপড়া করে যাবেন। এছাড়া আপনাদের সার্ভিস রুল যে পেপার আছে সেটাও পড়বেন, একটু কারেন্ট অ্যাফেয়ার্সও অবগত হয়ে যাবে। তা যাই হোক, প্রত্যেক যারা পরীক্ষার্থী আমার আছে, যারা ইন্টারভিউ বোর্ডে যাবে, তাদের জন্য আমার শুভকামনা রইল। আর আমার যারা স্টুডেন্ট নয় তারাও আমরা তার জন্য শুভকামনা রইল, তারাও ভালো পরীক্ষা দিন, পরীক্ষা দিয়ে সসম্মানে উত্তীর্ণ হন। আর বছর বছর পরীক্ষা হচ্ছে, অ্যাকাউন্টেন্সিটা ভালো করে করুন। আমি সবসময় বলবো অ্যাকাউন্টেন্সিটাই একটা গেম চেঞ্জার পেপার। এই পেপারটাকে আপনারা ভালোভাবে নিন, ভালোভাবে শিখুন, শিখলে অচিরেই করতে পারেন। ঠিক আছে, যাই হোক, আমরা আজকে যে অঙ্কটা করব সেটা হচ্ছে আপনাদের লিমিটেড ডিপার্টমেন্টাল এক্সামিনেশানে 2009 সালে কোশ্চেনটা এসেছিল, লিমিটেড ডিপার্টমেন্টাল। আমি আমার ডেসক্রিপশন বক্সে এইটার পিডিএফটা দিয়ে দেবো, কোশ্চেনের পিডিএফটা, আর অ্যান্সারটা আমি করিয়ে দিচ্ছি। আপনারা একটুখানি বোর্ডটা লক্ষ্য রাখুন, ছোট অঙ্ক, হ্যাঁ, এখানে 10 নম্বর ছিল। আপনারা অঙ্কটা খুব সহজেই করতে পারবেন। আর আগের ভিডিওটাকে একটু ফলো আপ করুন। সিনথেটিক মেথডে আমরা এটাকে ফলো আপ করবো, সিনথেটিক মেথডে আমরা এই জিনিসটাকে ফলো করতে আরম্ভ করবো। তা আপনারা একটুখানি ভালো করে ভিডিওটাকে খেয়াল করুন। আমার কাছে বইটাকে একটু আগে পরে করে নিচ্ছি, ক্যামেরাটাকে একটুখানি সেট আপ করে নিচ্ছি। ধন্যবাদ। ঠিক আছে, একটুখানি ভিডিওটা দেখুন। অঙ্কটাতে বলেছে, ফ্রম দ্য ফলোইং পার্টিকুলার্স প্রিপেয়ার ব্রাঞ্চ অ্যাকাউন্ট ইন দ্য হেড অফিস বুকস শোয়িং দ্য প্রফিট অ্যান্ড লস অফ দ্য ব্রাঞ্চ। ব্রাঞ্চের প্রফিট লসটাকে নির্ণয় করতে বলেছে। ওপেনিং স্টক বলে দিয়েছে, গুডস সেন্ট বলে দিয়েছে, সেল ক্যাশ সেলসের পরিমাণ বলে দিয়েছে, এক্সপেন্সেস বলে দিয়েছে, স্যালারি বলে দিয়েছে, আদার এক্সপেন্সেস বলে দিয়েছে, ক্লোজিং স্টক কুড নট বি অ্যাসার্টেন্ড এই কথাটাও বলেছে, এবং বাট ইট ইজ নোন দ্যাট দ্য ব্রাঞ্চ সেল অ্যাট কস্ট প্লাস 20%, কস্টের ওপরে 20% চাপিয়ে সেল করে সেটাও বলে দিয়েছে। মানে সেখান থেকে আমরা যে পরিমাণ সেল করেছে সেখান থেকে আমরা কস্ট অফ গুডস সোল্ডের পরিমাণ, মানে ক্রয় মূল্যটা আমরা অচরেই বার করে ফেলতে পারবো। এবং লাস্টে বলেছে, ম্যানেজার এন্টাইটেল টু এ কমিশন 5% অন দ্য প্রফিট অফ দ্য ব্রাঞ্চ বিফোর চার্জিং সাচ কমিশন। বিফোর চার্জিং সাচ কমিশন কথাটা বলেছে। তাহলে প্রথমেই আমি যেটাকে করব সেটা হচ্ছে ইন দ্য বুকস অফ হেড অফিস। ইন দ্য বুকস অফ হেড অফিস, ইন দ্য বুকস অফ এইচও, হেড অফিসের বইতে, আমরা হেড অফিসের বইতে ব্রাঞ্চ অ্যাকাউন্ট ওপেন করব। ব্রাঞ্চ অ্যাকাউন্ট ওপেন করব, এটা সিনথেটিক মেথডে ওপেন করা হচ্ছে। সিনথেটিক মেথডে ব্রাঞ্চ অ্যাকাউন্ট আমি টি ফরম্যাটে কাটছি। আপনারা যেরকম লেজার করে ঠিক সেই রকমভাবে লেজার করবেন।
অর্থাৎ ডেট পার্টিকুলার্স, তারপরে অ্যামাউন্ট এইগুলো দিয়ে যেরকমভাবে লেজার ফোলিও জার্নাল ফোলিও কেটে যেরকমভাবে দেয় সেটা ওপেন করবেন। আর এটা আমরা বুঝলাম কি করে এটা সিনথেটিক মেথডে করব, কারণ এখানে আপনাকে শুধু ব্রাঞ্চ অ্যাকাউন্ট ওপেন করতে বলেছে, শুধু ব্রাঞ্চ অ্যাকাউন্ট থেকেই আমরা করব। আচ্ছা, তার মানে প্রথমে ওপেনিং ডেটে যে ব্রাঞ্চের ওপেনিং স্টকের ব্যালেন্সটা রয়েছে সেইটাকে লিখব টু ব্যালেন্স বিডি বলে স্টকের ব্যালেন্স আছে। আমি আগে যখন বলেছিলাম সেখানে স্টক, ডেটাস, পেটি ক্যাশ থাকতো, সেটার ব্যালেন্স কথা বলেছিলাম যদি থাকতো। যাই হোক, এখানে নেই, শুধু এখানে স্টকের ব্যালেন্স আছে, শুধু ওপেনিং স্টক বলে টু ব্যালেন্স বিডি বলে স্টকের ব্যালেন্স 30,000 আমি এখানে বসাবো। তারপরে হচ্ছে পণ্য পাঠানো হয়েছে 90,000 টাকা টু গুডস সেন্ট টু ব্রাঞ্চ, টু গুডস সেন্ট টু ব্রাঞ্চ বলে আমি 90,000 টাকা এখানে ইনকর্পোরেট করব। আচ্ছা, ক্যাশ সেলস যেটা হয়েছে, ক্যাশ সেলস বলে যেটা হয়েছে সেটা হচ্ছে 1,20,000 টাকা বাই ব্যাংক বলে। এখানে সাধারণত দুটো আইটেম আমরা নিই, কালেকশন ফ্রম ডেটাস আর ক্যাশ সেলস। যাই হোক, আমার এখানে ক্যাশ সেলস আছে, আমি এখানে ক্যাশ সেলস অ্যামাউন্টটাকে পোস্টিং করব। ক্যাশ সেলসটা রয়েছে এখানে 1,20,000 টাকা, 1,20,000 টাকা ক্যাশ সেলসের অ্যামাউন্ট আমার এখানে আছে, এটাকে আমি বসাবো। আচ্ছা, তারপরে কিছু এক্সপেন্সেস ইনকার্ড করেছে, যেমন স্যালারি অ্যান্ড আদার এক্সপেন্সেস। এই এক্সপেন্সেসটা ব্রাঞ্চ নিজে খরচা করেছে, তবে টু ব্যাংক বলে ব্রাঞ্চ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক, অর্থাৎ ব্যাংক বলে এখানে দুটো আইটেমগুলো বসাবো, অর্থাৎ স্যালারিজ বলে বসাবো 10,000 টাকা, আর আদার এক্সপেন্সেস বলে যে অ্যামাউন্টটা বলেছে ওই ব্যাংক অ্যাকাউন্টের তলায় ও রিলেটেড, মানে ব্যাংকের রিলেটেড ট্রানজ্যাকশনের মধ্যে আমি 4,000 টাকা বসিয়ে দেব, 4,000 টাকা বসিয়ে দেব। এইবার আমাকে ক্লোজিং স্টকটা অ্যাসার্টেন করা যায়নি, ক্লোজিং স্টকটাকে আমাকে অ্যাসার্টেন করতে বলেছে। তাহলে ক্লোজিং স্টকটাকে অ্যাসার্টেন করতে গেলে আমাকে একটা ফর্মুলার সাহায্য নিতে হবে, সেইটার মারফত আমি করতে পারবো। তাহলে বাই ব্যালেন্স সিডি, আর কোনো ট্রানজ্যাকশান নেই, বাই ব্যালেন্স সিডি বলে আমি স্টকটা, ক্লোজিং স্টক যেটা রয়েছে তার অ্যাসার্টেন ভ্যালুটা আমি এখানে বসাবো। এই অ্যাসার্টেন ভ্যালুটাকে আমি এখন আপাতত জিজ্ঞাসা চিহ্ন দিয়ে রাখলাম, আপনাদের জিজ্ঞাসা চিহ্ন আকারে দিয়ে রাখলাম, পরবর্তীকালে এই ভ্যালুটাকে আমি বসাবো। যেহেতু বার করা নেই, আমি জিজ্ঞাসা চিহ্ন দিয়ে রাখলাম। তাহলে এইটা করতে গেলে আগে আমাকে বার করতে হবে যে পণ্যটা বিক্রি করেছে, মানে 1,20,000 টাকার যে পণ্যটা বিক্রি করেছে তার কস্ট প্রাইসটা কত, সেইটাকে আমাকে বার করতে হবে। এখানে সেলসের আমাকে বলে দিয়েছে যে বিক্রি যেটা করা হয় কস্টের ওপরে 20% চাকরি 20%। তাহলে আমি এখানে ধরতে পারি লেট কস্ট প্রাইস 100, প্রফিট 20, তাহলে সেল হচ্ছে 120, 120 টাকা হচ্ছে সেল। তাহলে এখান থেকে প্রফিট যোগ করে নিলাম 100, তার সঙ্গে 20 টাকা প্রফিট যোগ করে সেল প্রাইসে করলাম, মানে সেল প্রাইসটা আমার 120টা এখানে 1,20,000 সঙ্গে সমান, তাহলে কস্ট প্রাইসটা আমি পাওয়া যাবে। তাহলে কস্ট অফ গুডস সোল্ডটা আমি কীভাবে পাবো, কস্ট অফ গুডস সোল্ডটা আমি পাবো 1,20,000 যে সেল প্রাইস, সেইটা 120 সঙ্গে সমান, মানে 120 দিয়ে ভাগ করলাম, আর 100 হচ্ছে কস্ট প্রাইস আমি ধরেছিলাম সেটা। তাহলে হচ্ছে 1,00,000 টাকা হচ্ছে আমার কস্ট প্রাইস দাঁড়ালো। কি দাঁড়ালো? 1,00,000 টাকা কস্ট অফ গুডস সোল্ড আমার দাঁড়ালো। তারপর আমি এইটা ফর্মুলা করার পর ক্লোজিং স্টকটা বার করার জন্য আমি একটা সিম্পল ইকুয়েশন পুট করবো, আমি পুট করবো। ঠিক আছে, একটা ইকুয়েশনের মাধ্যমে আমি লিখবো। কি ইকুয়েশনটা লিখবো? ওপেনিং স্টক অ্যাড গুড সেন্ট, যে পরিমাণ পণ্য পাঠিয়েছে, ইজ ইকুয়াল টু কস্ট অফ গুড সোল্ড প্লাস ক্লোজিং স্টক। এই সমীকরণটা আমি বসাবো।
কারণ সবগুলোই আমার কস্ট প্রাইসে চলে এসেছে। ওপেনিং স্টক কস্ট প্রাইসে থাকে, গুড সেন্ট যেটা করেছে সেটাও কস্ট প্রাইসে, কস্ট অফ গুড সোল্ডটা যেটা বার করেছে সেটাও কস্ট প্রাইসে, আর ক্লোজিং স্টকটা আমার কস্ট প্রাইসে। এবার আমি ভ্যালুটাকে বসিয়ে দেবো ইকুয়েশানে। ওপেনিং স্টকের পরিমাণ আছে 30,000, যে গুডসটা সেন্ড করেছে তার পরিমাণ আছে 90,000, কস্ট অফ গুড সোল্ড সেটা বেরিয়েছে 1 লাখ, প্লাস ক্লোজিং স্টক যেমন ছিল তেমন। তাহলে এখান থেকে ইকুয়েশনের মাধ্যমে ক্লোজিং স্টকটা আমি যদি বার করি অ্যাডলেসের মাধ্যমে, এখানে হচ্ছে 1,20,000, 1,20,000 থেকে আমি এদিকে 1 লাখ টাকা নিয়ে আসবো, ক্লোজিং স্টকটা পাওয়া যাবে। তাহলে ক্লোজিং স্টকের মূল্য আমার দাঁড়াবে 20,000 টাকা। ক্লোজিং স্টকের মূল্য কত দাঁড়াবে? 20,000 টাকা। অর্থাৎ এটাও কস্ট প্রাইসে, মানে সবগুলো কস্টে নিয়ে এসে তবেই আমি তুলনা করতে পারবো, না হলে সম্ভব না। এইবার এই যে কস্ট প্রাইসটা বেরোলো 20,000 টাকা, এই 20,000 টাকা আমি এইখানটায় ইনকর্পোরেট করে দেবো, বসিয়ে দেবো। এইবার আমাকে ব্যালেন্স বা প্রফিটের দিকে যাব, তবে তার আগে আমাকে ম্যানেজার কমিশনটা বসিয়ে নিতে হবে। তার আগে আমাকে ম্যানেজার কমিশনটাকে ক্যালকুলেট করে নিতে হবে। তো ম্যানেজার কমিশনটা আমি এখানে কি করে ক্যালকুলেট করব? ম্যানেজার কমিশনটাকে ক্যালকুলেট করতে গেলে করব টোটাল ক্রেডিট সাইড, সোজা হিসেব। টোটাল ক্রেডিট সাইড এই অবস্থায় দাঁড়াচ্ছে 1,40,000, আর টোটাল ডেবিট এই অবস্থাতে আমাকে দাঁড়াচ্ছে 90, 30, 1,20,000, 1,20,000, 1,30,000, 1,30,000, আর এদিকে হচ্ছে 1,34,000 টাকা, 1,34,000 টাকা টোটাল ডেবিট সাইড। তাহলে এই অবস্থায় মানে ম্যানেজার কমিশন দেওয়ার আগে প্রফিটটা দাঁড়িয়ে থাকছে, প্রফিটটা আর্ন করছি, আমার প্রফিটের পরিমাণটা হচ্ছে 6,000 টাকা। প্রফিটের পরিমাণটা হচ্ছে 6,000 টাকা। প্রফিটের পরিমাণটা হচ্ছে 6,000 টাকা। এই লাস্ট চলাই করেছি 6,000 টাকা। এই 6,000 টাকার উপরে আমাকে 5% কমিশন দিতে হবে। এই যে প্রফিটটা বেরোলো, চার্জ করে নিলাম এই অবস্থায়। এবার কমিশনটা বলে আমি এখানটায় লিখবো টু ম্যানেজার কমিশন, টু ম্যানেজার কমিশন। টু ম্যানেজার কমিশন বলে আমার 6,000 টাকা যেটা বেরোলো, এই 6,000 টাকার উপরে আমি সিম্পল 5% কমিশন দিয়ে দিলাম। সিম্পল 5% কমিশন দিয়ে দিলাম। 5% কমিশন দিলে হয় 300 টাকা, 300 টাকা। এবার ক্রেডিট সাইডটা আমি যোগ করবো 1,40,000। এই 1,40,000 টাকা ক্রেডিট থেকে ডেবিট দিকে নিয়ে আসবো। এবার এখানে এক্সট্রা আরও 6,000 টাকা অবধি প্রফিট বার করা ছিল, এক্সট্রা 300 টাকা চার্জ করে দিলাম। আমার ব্যালেন্স করলেই আমি দেখতে পাবো আমার 5,700 টাকা আমার জেনারেল প্রফিট বেরোচ্ছে। সেই যে প্রফিট যেটা বেরোচ্ছে সেটাকে আমি জেনারেল প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ট্রান্সফার করব, জেনারেল প্রফিট অ্যান্ড লসে ট্রান্সফার করব। জেনারেল প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে 5,700 টাকা আমি ট্রান্সফার করব। ঠিক আছে, এই তলায় লিখে দেবো ব্রাঞ্চ প্রফিট। কি লিখে দেবো? তলায় ব্রাঞ্চ প্রফিট। এই অঙ্কটা যদি আমরা সিস্টেমটাকে ঠিকভাবে করতে পারি, সহজেই আমরা 10 নাম্বার পেয়ে যাব। এই অঙ্কটা আপনাদের লিমিটেড ডিপার্টমেন্টাল এক্সামিনেশনে, লিমিটেড এটা ইয়ার, লিমিটেড ডিপার্টমেন্টাল ইয়ার 2009 সালে পড়েছিল। 2009 সালে যদি কোশ্চেন দেখেন 6 দাগের এর অঙ্ক, 6A অঙ্কটা পড়েছিল। সিনথেটিক মেথডে পড়েছিল। হেড অফিস তার হিসেবের বইতে লেনদেনগুলো লিপিবদ্ধ করেছে। স্টকের ওপেনিং ব্যালেন্স, যে পরিমাণ পণ্য পাঠিয়েছে, টু গুডস এন্ড টু ব্রাঞ্চ, ব্রাঞ্চ যেটা পাঠিয়েছে সেটা ডেবিট দিকে বসিয়েছি। আর হেড অফিস যে খরচা করেছে, স্যালারি অ্যান্ড আদার এক্সপেন্সেস, সেটা বসিয়েছি। একটা আয় হয়েছে সেটা হচ্ছে ক্যাশ সেলস পাবো, যেটা বাই ব্যাংক বলে ক্যাশ সেলসের মধ্যে লিখেছি 1,20,000 টাকা। ক্লোজিং স্টকটা অ্যাসার্টেন করা ছিল না, ক্লোজিং স্টকটাকে অ্যাসার্টেন করলাম
কী করে ক্লোজিং স্টকটাকে অ্যাসার্টেন করলাম, আমার প্রফিটটা যে সেলটা বলা ছিল সেই সেলটার আমি কস্ট প্রাইসটা বার করে নিলাম 1,00,000 টাকা। বার করার পর আমার একটা ইকুয়েশন আছে, সিম্পল ইকুয়েশন, ওপেনিং স্টক প্লাস গুড সেন্ট ইজ ইকুয়াল টু কস্ট অফ গুড সোল্ড প্লাস ক্লোজিং স্টক। নাও আমি এবার সমস্ত ভ্যালুগুলোকে ইনকর্পোরেট করলাম, ওপেনিং স্টকের ভ্যালু, গুড সেন্টের ভ্যালু, কস্ট অফ গুড সোল্ডের ভ্যালু, আর ক্লোজিং স্টকটা লিখলাম না, ক্লোজিং স্টকটা ক্যালকুলেট হয়ে গেল ইকুয়েশনের মাধ্যমে 20,000 টাকা। এটা এখানে বসালাম, বসিয়ে 1,40,000 টাকা ক্রেডিট ব্যালেন্স, আর এই অবস্থায় 1,34,000 টাকা ডেবিট ব্যালেন্স হচ্ছিল ম্যানেজার কমিশন চার্জ করার আগে। প্রফিট এই অবস্থায় দাঁড়ালো 6,000 টাকা। এই 6,000 টাকার উপরে 5% কমিশন চাপালাম 300 টাকা। এবার বাকি যেটা রেস্ট পড়ে রইল সেটা জেনারেল প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ব্রাঞ্চ প্রফিট বলে ট্রান্সফার করলাম। এইটা হচ্ছে আমাদের আপনাদের কি বলবো ব্রাঞ্চ অ্যাকাউন্টিংয়ের সিনথেটিক মেথডের একটা অঙ্ক, সিনথেটিক মেথডের আপনার অঙ্ক। এইরকম অঙ্ক, এইরকম ধরনেরই অঙ্ক বা এর থেকে একটু অ্যাডজাস্টমেন্ট বেশি দিয়েছে, 2021 সালে একটা পড়েছিল, ওই অঙ্কটাও আমি করে দেবো সিনথেটিক মেথডে। নেক্সট ক্লাসে আমি বলবো ওই অঙ্কটা নিয়ে, আপনারা রেডি থাকবেন ওইটা। আর এই অঙ্কটা প্র্যাকটিস করুন, আর আগের ভিডিওটা রেফারেন্স হিসেবে দেখুন, আর এই অঙ্কটার পিডিএফটা আমি দিয়ে রাখবো, আপনারা একটু দেখে নেবেন, বা অন্যান্য বই থেকে বা ওয়েবসাইট থেকে অঙ্কটা নামিয়ে নিতে পারেন। অঙ্কটা স্ট্যান্ডার্ড অঙ্ক, অসুবিধা নেই। এর সঙ্গে অন্য একটা অঙ্ক দিয়ে দেবে, দুটো অঙ্ক মিলিয়ে 10, 20 দিতে পারে। ব্রাঞ্চ সামনেবার পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, সিনথেটিক মেথড, অ্যানালাইটিক্যাল মেথড বোথ। তা যাই হোক, সিনথেটিকটাই বেশি পড়ছে দেখছি, তা যাই হোক সিনথেটিকটা, পরে আমরা অ্যানালাইটিক্যাল নিয়ে আলোচনা করব। আর এটা তো এই অবধি রইল। সঙ্গে আরও যে কথাটা আপনাদের বলে দিই, আপনারা যারা যারা ইন্টারভিউতে যাচ্ছেন খুব ভালো করে উত্তর করবেন। অ্যাকাউন্টেন্সি পার্টে বেসিক অফ অ্যাকাউন্টসটা ভালো করে শিখুন, ভালো করে জানুন, যে যেখানে পড়ছেন, বা নিজে যদি বই পড়েন, বেসিক অফ অ্যাকাউন্টস, বেসিক অফ ইনকাম ট্যাক্স, বেসিক অফ জিএসটি, এই সমস্ত জায়গাগুলোকে একটু ভালো করে জানুন। কোম্পানি অ্যাকাউন্টস সম্পর্কে জানুন, যেটার অ্যামেন্ডমেন্টগুলো হয়েছে সেই অ্যামেন্ডমেন্টগুলোকে একটু খেয়াল রাখুন, কারণ এইসব জায়গা থেকে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। আমার যারা ছাত্রছাত্রী আছে, যারা পেয়েছে, তাদেরকেও আমি এই ভিডিওর মাধ্যমে এই বার্তাই দিতে চাই, তারাও ভালো করে এই জিনিসগুলো দেখুক, পড়ুক। আর আমি যা যা তাদের সাজেস্টিভ যে সমস্ত পিডিএফ ফাইল তাদেরকে আমি দিয়েছি বা পড়াচ্ছি, সেগুলোকে তারা পড়ুক, আর ভালোভাবে পরীক্ষার হলে এই কোশ্চেনগুলো যেগুলো বেসিক অফ অ্যাকাউন্টস থেকেই ধরবে, কারণ আপনার যতগুলো কোশ্চেন ধরবে তার 70% অ্যাকাউন্টসের জায়গা থেকেই ধরে সাধারণত বা ধরছে। কাজেই এই জায়গাটায় যেন কোনো রকমের গড়বড় না হয় বা কোনো হেজিটেশন না থাকে, একদম মানে কি বলবো, আপনাদের মেন্টাল জোরটাকে রেখে, মানসিকতাটাকে সঠিক জায়গায় রেখে, কোনো হেজিটেট না করে অ্যাকাউন্টস রিলেটেড কোশ্চেনগুলোকে ভালোভাবে দেখুন। এছাড়া সার্ভিস রুল, বেসিক অফ কনস্টিটিউশন, প্রিএম্বেল, এই সমস্ত জিনিসগুলোও দেখে যান, এগুলোর থেকেও জিজ্ঞেস করবে। সব থেকে ভালোভাবে দেখবেন জার্নাল করা, জার্নাল করাটাও দেখে নেবেন, অনেক সময় জার্নাল করতে দিতে পারে, ছোট আকারে 2-1টা জার্নাল জিজ্ঞেস করতে পারে, এই যে ইত্যাদি ব্যাপার। আর প্রত্যেক আমার যারা পরীক্ষার্থী রয়েছে, তাদের যারা ইন্টারভিউতে যাচ্ছে, তাদের জন্য তো শুভকামনা রইল। আর আমরা রেগুলার বেসিসে যেরকম আমরা যেরকম গুগল মিটের মাধ্যমে ক্লাস করছি, বা যারা আমার বাড়িতে এসে জিজ্ঞেস করে যাচ্ছেন বা যোগাযোগ রাখছেন, তারা থেকে বলবো আরও বেটার প্রিপারেশান নিন, কারণ প্রত্যেক বছরই পরীক্ষা হয়, প্রত্যেক বছরই আমার যারা পরীক্ষার্থী তারা প্রত্যেক বছরই নাম তুলবে, এই আশা রাখি। কারণ খুব কম দিন হলো এই সাবজেক্টটা এইভাবে পড়ানো ধরেছি, আগে সেইভাবে পড়াতাম না। এই কম সময়ের মধ্যেই যে এত স্টুডেন্ট, আমার যারা পরীক্ষার্থী যারা ছিল, তারা যে এতটা ভালোভাবে উত্তীর্ণ হতে পারবে, সেটাও আমিও এক্সপেক্ট করিনি। যাই হোক, তারা যে আমার শেখানো পদ্ধতিগুলো ঠিকঠাক অ্যাপ্লাই করেছে, অ্যাকাউন্টসটাকে শিখেছে, এর জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবছরে যারা পরীক্ষা দিয়েছে, এই বছর ফেব্রুয়ারি মাসে যারা পরীক্ষা দিয়েছে, তারা যখন রেজাল্ট দেবে আরও ক্যান্ডিডেট আমার বাড়বে, কারণ এবছর আরও পরীক্ষা ভালো হয়েছে, আরও বেশি পরীক্ষার্থী ছিল, তারা যথেষ্ট কোয়ালিফাইড, কারণ প্রত্যেকেই এই পরীক্ষায় যারা বসেন প্রত্যেকেই
কোনো না কোনো কম্পিটিটিভ এক্সামিনেশনের মাধ্যমে তারা চাকরি করার পর তারা এই পরীক্ষাতে আসছেন। প্রত্যেকটা স্টুডেন্ট আমি যাদের পড়াই বা যারা পড়ছেন প্রত্যেকেই যথেষ্ট বুদ্ধিমান, যথেষ্ট ভালো স্টুডেন্ট। শুধু একটু ভালোভাবে খেয়াল রেখে চলুন, এইটাই জানাই। শুভকামনা রইল। নেক্সট ভিডিওতে আমি 2021 সালের ব্রাঞ্চটা করব, আর তারপরের ভিডিওতে হয়তো আমি পার্টনারশিপ সম্পর্কে একটুখানি বোঝানো স্টার্ট করব, কারণ পার্টনারশিপ সামনের পরীক্ষাতে অর্থাৎ 2023 বা 22-এর শেষে যদি পরীক্ষা হয়, এই সংক্রান্ত জায়গাগুলো পার্টনারশিপটাও একটা বিরাট রোল প্লে করবে। পার্টনারশিপ যে হিউজ টাস্ক, যতটা সম্ভব বোঝানোর চেষ্টা করব লিমিটেড ডিপার্টমেন্টালের জন্য। পরবর্তীকালে কোম্পানি অ্যাকাউন্টসও বোঝাবো, ঠিক আছে। আর আমার ফোন নাম্বার দেওয়া আছে, এবারও দিয়ে দেবো। যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই জিজ্ঞেস করবেন, কোনো অসুবিধে নেই। আমি সবসময় যে কোনো ধরনের প্রশ্নের উত্তর দিতে রাজি আছি, ঠিক আছে। তার মানেই যে আমার কাছে পড়তে হবে এরকম, আমি এরকম কিছু বলছি না। যার যখন অসুবিধে হবে, অসুবিধে হলে যে কোনোই চাকরি করেন না কেন, যে কোনো জায়গায় যদি কোনো বুঝতে অসুবিধে হয়, আমাকে যে কোনো সময় কল করতে পারেন, আমি অ্যান্সার দিতে রাখি। যদি আমি ফ্রি থাকি ডেফিনেটলি আমি অ্যান্সার দেব। নমস্কার, ধন্যবাদ।